আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছো, তাদের জন্য খুবই একটি খুশির খবর নিয়ে এসেছি। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তামূলক প্রকল্পের আওতায় তোমাদেরকে প্রত্যেক মাসে ২০০ টাকা করে, অর্থাৎ এটা ৬ মাস পর পর ১২০০ টাকা করে, অর্থাৎ এক বছরে ২৪০০ টাকা তোমাদেরকে প্রদান করবে, যা তোমাদের শিক্ষা ব্যয়বার শিক্ষার ক্ষেত্রে খুবই উপকার হবে। আশা করছি এই ভিডিওটি মানে এই টাকাগুলি কিভাবে তোমরা পেতে পারো সেটার একটা ভিডিও আমি তৈরি করেছি, এবং এই ফর্মটা ফিল আপ করে প্রতিষ্ঠানে জমা দিবে। আশা করি তোমরা সেই টাকাগুলি পেতে পারবে। এছাড়া অভিভাবকবৃন্দ এই ফর্মটা সুন্দর করে ফিল আপ করলে এই ব্যাপারে আশা করি সুন্দর একটি দিক নির্দেশমূলক ভিডিও আমি তৈরি করেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। এই যে ফর্মটা আছে, এই ফর্মটা ফিল আপ করে প্রতিষ্ঠানে জমা দিতে হবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। প্রথমে এখানে একটা ছবি প্রদর্শন করতে, ছবি আটা দিয়ে লাগাতে হবে। এরপরে শিক্ষার্থীদের নাম ইংরেজিতে দিতে হবে এবং বাংলাতে লিখতে হবে। এগুলি সুন্দর করে ফিল আপ করতে হবে। এরপর পিতার এনআইডি নাম্বার, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নাম্বার, এটা যদি কারো 13 ডিজিটের থাকে তাহলে জন্ম সাল এটার সাথে যোগ করে 17 ডিজিট করতে হবে, অর্থাৎ 10 অথবা 17 ডিজিট। যাদের স্মার্ট কার্ড তাদের 10 ডিজিট, আর যাদের 13 ডিজিট আছে জন্ম সালটা যোগ করতে হবে। এরপরে পিতার জন্ম তারিখ দিতে হবে এখানে, পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, মাতার এনআইডি দিতে হবে, মাতার জন্ম তারিখ, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হচ্ছে শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার, অর্থাৎ এটা অনলাইন থাকতে হবে। শিক্ষার্থীর জন্ম তারিখ এটা ফিল আপ করার পরে সুন্দর এই যে শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার 17 ডিজিটে এখানে ফিল আপ করতে হবে। এরপরে পুরুষ মহিলা, অর্থাৎ ছাত্র হলে পুরুষ, ছাত্রী হলে মহিলা, এবং তৃতীয় লিঙ্গে যদি হয়ে থাকে তো তৃতীয় লিঙ্গ, অর্থাৎ হিজড়া। এবার স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানার মধ্যে অর্থাৎ সে যেইখানে জন্ম গ্রহণ করেছে, অর্থাৎ জন্ম নিবন্ধনের মধ্যে তার যে ঠিকানাটা আছে এটাই দিতে হবে। বিভাগ, অর্থাৎ জেলা, উপজেলা, পৌরসভা যদি থাকে তো পৌরসভা, আর পৌরসভা যেন না থাকলে ইউনিয়ন দিতে হবে। এখানে ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার, পোস্টকোড, এক একজনের পোস্টকোড এক এক রকম। আর আমাদেরটা হচ্ছে 1740 হয়েছে, মাওনার কোড নাম্বার 1740। এরপরে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে সে কোথায় পড়ালেখা করেছে, উত্তীর্ণ হয়েছে কত সালে, প্রতিষ্ঠানের নাম দিতে হবে। বর্তমান শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ সে যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সেই তথ্যটা এখানে দিতে হবে, অর্থাৎ এখানে লিখতে হবে ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ। আর পূর্ববর্তী শ্রেণী মানে পঞ্চম অথবা অষ্টম, পঞ্চম অথবা অষ্টম, সন 2023, এটা ফর্মের মধ্যে দেওয়া আছে। অভিভাবকের তথ্য, পিতামাতা যদি থাকে তাহলে তো পিতামাতা, আর পিতামাতা যদি কারো না থাকে অভিভাবকের তথ্য দিতে হবে, অভিভাবকের স্থায়ী ঠিকানা দিতে হবে। এরপরে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এগুলি আশা করি সবাই ফিল আপ করতে পারবে। এরপরে যে এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলি হ্যাঁ অথবা না এরকমভাবেই এক কথায় ফিল আপ করতে হবে, ঠিক চিহ্ন দিতে হবে সকলগুলি। যেমন কে আবেদনকারী পড়ালেখা খরচ বহন করে, এখানে মা হলে মা, বাবা হলে বাবা। এখন বাবা মা বাবা ব্যতীত যদি অন্য কেউ হয় তাহলে অন্য কেউটা দিতে হবে। বেশি ক্ষেত্রেই বাবা অথবা মা হয়। এরপরে ক্ষুদ্র নিগোষ্ঠীর হলে হা অথবা না। এরপরে আছে মুক্তিযোদ্ধার প্রজন্ম কিনা, অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর, স্নাতক পর্যায়ের নিচে নাকি স্নাতক পর্যায়ের উপরে, অর্থাৎ বিএ পাস মানে বা নিচে অথবা উপরে এখানে দিতে হবে। অভিভাবকের স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। আবেদনকারীর
সরকারি কোন উৎস থেকে উপবৃত্তি যদি পেয়ে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছে এই নাম্বার দিয়ে অন্য কোনো ক্ষেত্রে উপবৃত্তি পায়, তাহলে কিন্তু সে পাবে না। যা হোক, কিছু বিষয় আছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, তবে সব ক্ষেত্রে সবচেয়ে বেশি এই ফর্মটা ফিল আপ করার পরেও টাকা পায় না যারা, সেটা যে ভুলের কারণে, সেটা আমি অ্যানালাইসিস করেছি বিগত কয়েক বছর ধরে আমি। সেটা হচ্ছে সবার নিচে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পেমেন্টের ব্যাপার। অর্থাৎ যে মোবাইল নাম্বারে টাকা আসে সেই ক্ষেত্রে যদি ভুল থাকে, কি ভুলটা হয় আমি কিছুটা ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে অনেকেই মনে করে মোবাইল ব্যাংকিং হচ্ছে মানেই বিকাশ, কিন্তু অনেকের আছে নগদ করা থাকে, রকেট করা থাকে, তারা এই জিনিসগুলি বুঝতে চায় না। তাই আমি বলবো, তবে এইবার 2024 সাল থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সকল মোবাইলের নগদের অ্যাকাউন্ট খুলতে হবে। অর্থাৎ ডাক বিভাগের যে ব্যবস্থাটা আছে নগদে, সেই নাম্বার দিতে হবে, এবং যার নামে নগদ খুলবে তার আইডি দিয়েই মোবাইল নাম্বারের সিমটা তুলতে হবে। একটা মোবাইল নাম্বারে যদি নগদ কখনো কোনো ক্ষেত্রে উপবৃত্তির ক্ষেত্রে দেওয়া থাকে, তাহলে সেটা আর কোনো সময় দেওয়া যাবে না। এই হলো। আর অ্যাকাউন্ট হোল্ডারের নাম হবে অভিভাবকের এনআইডি নাম্বার। আর নগদ, এখানে এই গড়গুলি সুন্দর করে ফিল আপ না করলে সে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়ে। সে যদি যোগ্য বিবেচিতও হয়, তখন তার মোবাইলে টাকা আসে না। আচ্ছা, যা হোক, এখন এখানে আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলি ফিল আপ করতে হবে। পরিবারে কয়জন সদস্য চাকরি করে এখানে আছে, অনেকগুলি। আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছে কিনা, এখানে হা অথবা না দিতে হবে। আবেদনকারী অভিভাবক কি জন্মগত, এগুলি হা এবং না, এই 15, 16, 17 সবগুলি আশা করি এগুলি খুবই মনোযোগ দিয়ে ঠিক চিহ্ন দেওয়া যায়। যে আবেদনকারীর বাড়িতে কি বিদ্যুৎ আছে কিনা, হা অথবা না এর মধ্যে ঠিক চিহ্ন দিতে হবে। এগুলি সহজভাবেই ফিল আপ করা যাবে। এরপরেও যদি ফিল আপ না করা যায়, তাহলে আমরা অবশ্যই প্রতিষ্ঠানে সহায়তা করব। আশা করি এই ফর্মটা ফিল আপ করে প্রতিষ্ঠানে জমা দিলে প্রতিষ্ঠান প্রধান সেটা অনলাইনে এন্ট্রি দিয়ে উপজেলাতে প্রেরণ করবে, উপজেলা সেটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে প্রেরণ করবে। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে এবং ষষ্ঠ শ্রেণী 2024 সালে উপবৃত্তি পেতে সহায়তা করবে বলে আমি আশা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।